হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো পরিস্থিতিটা, আমাদের চারপাশের যে প্রেক্ষিতটা, সেটা দিনে দিনে ভয়ানক হয়ে যাচ্ছে। কেননা করোনা সংক্রমণ বাড়ছে। আমরা জানি না এর থেকে মুক্তি পাবো কিভাবে। শুধু এটুকু আশা রাখতে পারি যে খুব বেশি দিন হয়তো নয়, তার আগেই ভ্যাকসিন চলে আসবে, কিংবা ট্রিটমেন্টের অন্য কোনো পদ্ধতি, কিংবা হার্ড ইমিউনিটি, যা কোনো কিছু হয়ে মানব সভ্যতা মুক্তি পেয়ে যাবে। তো এসব নিয়ে কথা অন্য কোনো সময় বলবো। আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম ইকোনমি নিয়ে। তোমরা জানো অলরেডি ইকোনমির একটা সিরিজ চলছে, যেখানে আমরা অলরেডি 4খানা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবং 4টে ক্লাসে বেসিক্স অফ ইকোনমি, 5 ইয়ার প্ল্যানিং, ডিফারেন্ট টাইপ অফ রিভলিউশনস, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু বিষয়টা আসলে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে নীতি আয়োগ। প্রত্যেকে নাম শুনেছো। প্রত্যেক বছর কোয়েশ্চেন আসছে, মোটামুটি 2015-র পর থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসছে নীতি আয়োগ থেকে। জাস্ট 2020 ডব্লিউবিসি এসেও একটা কোয়েশ্চেন এসেছিল নীতি আয়োগ থেকে। এবার অনেক এক্সামে একাধিক কোয়েশ্চেনও আসছে। তাই নীতি আয়োগ নিয়ে আজকে আমাদের একটা ছোট্ট ভিডিও। আজকে তাহলে ভিডিও টপিক হচ্ছে নীতি আয়োগ। এইবার নীতি আয়োগ নিয়ে কথা তো বলবোই, তার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তুলে ধরবো। সেটা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে, যদি কাজে লাগে, প্লিজ একটা লাইক করো, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাজেস্ট করো বন্ধুদের, যাতে তারা সাবস্ক্রাইব করে। আর তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো চলো আজকে কথা বলছি আমরা যেটা নিয়ে, সেটা হচ্ছে নীতি আয়োগ। দ্যাট ইজ NITI, নীতি আয়োগ। নীতি আয়োগ, এটার ফুল ফর্মটা কি, এটা খায় না মাথায় মাখে? এই নীতি আয়োগ, এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। তাহলে এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। বিষয়টা এখনও ক্লিয়ার হলো না যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ঠিক আছে, এই পর্যন্ত হলো। এটা খায় না মাথায় মাখে, নাকি বাজারে বিক্রি করে? বিষয়টা হচ্ছে, ইট ইজ আ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। হোয়াট ইট ইজ? ইট ইজ আ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট of India that has replaced planning commission. এটা কি তাহলে? It is the policy think tank of government of India. কাকে রিপ্লেস করে এটা এসছে? না, রিপ্লেসিং দ্য প্ল্যানিং কমিশন। এইবার এই প্ল্যানিং কমিশন, এই বিষয়টাকে কবে স্ক্র্যাপ করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। ইট ইজ স্ক্র্যাপড অন 13th August 2014। 13th August 2014-তে এটাকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে। আর স্ক্র্যাপ মানে কি বাংলাটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, জাস্ট প্যাক করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। এইবার দেখো কেন তুলে দেওয়া হয়েছে, অ্যান্ড এটা কেন তৈরি করা হয়েছে। এটা তৈরি করা হয়েছে এই লক্ষ্যে, টু ইনভলভ দ্য স্টেটস ইন ইকোনমিক পলিসি মেকিং ইন ইন্ডিয়া। দেখো, যখন প্ল্যানিং কমিশন ছিল তখন স্টেটের ইনভলভমেন্ট অনেক কম ছিল। সেই স্টেটের ইনভলভমেন্টটা যাতে বাড়ানো যায়, সেই জন্য আসলে নীতি আয়োগটা তৈরি করা হয়েছে। এবার এই নীতি আয়োগের অ্যানাউন্সমেন্ট কবে করা হয়েছে? নীতি আয়োগ অ্যানাউন্স করা হয়েছে 1 জানুয়ারি 2015। মনে রাখবে, 1 জানুয়ারি 2015, অর্থাৎ 2015-র 1 জানুয়ারি এটা
অ্যানাউন্স করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। কে ঘোষণা করেছে? না ইউনিয়ন গভর্নমেন্ট, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমরা যাই বলো, সে ঘোষণা করেছে। It will be providing strategic and technical advice to the central and the state governments. I repeat, it will be providing strategic and technical advice to the central and state government. এইবার তোমাদের স্বভাবতই প্রশ্ন আসবে যে আমরা তো স্যার প্ল্যানিং কমিশন নিয়ে সবাই সব কিছু জানতাম, এবার নীতি আয়োগ বিষয়টা এখানে কে কে থাকবে, এর মেম্বার্স কে কে হবে? তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেম্বার্স হু আর দ্য মেম্বার্স অফ নীতি আয়োগ, বা কতজন মেম্বার থাকবে, কে কে থাকবে। দেখো, পদাধিকার বলে এটার চেয়ারপারসন হচ্ছে পিএম বা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, পিএম অফ ইন্ডিয়া। তাহলে পদাধিকার বলে এটার চেয়ারপারসন হচ্ছে পিএম অফ ইন্ডিয়া, দ্যাট ইজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এছাড়া আর কে কে থাকবে? গভর্নিং কাউন্সিল, একটা গভর্নিং কাউন্সিল থাকবে। কে থাকবে? গভর্নিং কাউন্সিল। এইবার বলবে গভর্নিং কাউন্সিলটা কি? এই গভর্নিং কাউন্সিলের মধ্যে থাকবে চিফ মিনিস্টার অফ অল স্টেটস অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ। তাহলে এই গভর্নিং কাউন্সিল কাকে কাকে নিয়ে হবে? না সিএমস বা চিফ মিনিস্টার অফ অল স্টেটস অ্যান্ড আর কারা কারা থাকবে? লেফটেন্যান্ট গভর্নর্স অফ অল ইউনিয়ন টেরিটরিজ, দ্যাট ইজ অল ইউটিজ। তাহলে কে কে থাকলো? সিএম অফ অল স্টেটস অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স অফ অল ইউনিয়ন টেরিটরিজ। এইবার দেখো, এটা ছাড়াও একটা রিজিওনাল কাউন্সিল ফর্ম করা হবে। কি করা হবে? রিজিওনাল কাউন্সিল। আমি লিখে দিচ্ছি REGIONAL, রিজিওনাল কাউন্সিল। একটা রিজিওনাল কাউন্সিল ফর্ম করা হবে। সেটা কেন ফর্ম করা হবে? টু অ্যাড্রেস স্পেসিফিক ইস্যুস অ্যান্ড কন্টিনজেন্সিজ ইম্প্যাক্টিং মোর দ্যান ওয়ান স্টেট অর আর রিজিয়ন। টু অ্যাড্রেস specific issues and contingencies impacting more than one state or a region. তাহলে একটা বিষয় খেয়াল করলাম কি না, রিজিওনাল কাউন্সিলস উইল বি ফর্মড, রিজিওনাল কাউন্সিল ফর্ম করা হবে বা তৈরি করা হবে লোকাল ইস্যুস বা স্টেট বা একটা রিজিয়নের ইস্যুসকে নিয়ে। এখানে কারা কারা থাকবে? এটা একটা স্পেসিফাইড টেনচারের জন্য হবে। কারা কারা থাকবে এই কাউন্সিলটার মধ্যে? থাকবে প্রাইম মিনিস্টার, অবশ্যই থাকবে প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ এটার মধ্যে থাকবে প্রাইম মিনিস্টার। যদি কোনো পার্টিকুলার স্টেটের হয় তার জন্য সিএম, অথবা যদি অনেকগুলো স্টেটকে মিলে হয় তাহলে হবে CMS করলাম, কারণ সব কটা স্টেটের চিফ মিনিস্টার্স থাকবে অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর থাকবে। লেফটেন্যান্ট LTGOV বলে লিখে দিচ্ছি, লেফটেন্যান্ট গভর্নর্সও থাকবে ওই রিজিয়নে যতগুলো স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ আছে তার সবগুলো লেফটেন্যান্ট গভর্নর্স অ্যান্ড সিএমসরা থাকবে। এবং অবশ্যই পিএম এইটার চেয়ারপারসন হবে। পিএম পদাধিকার বলে এখানে যা কমিটি করা হোক সবগুলোর চেয়ারপারসন হবে। এছাড়া আর কারা থাকবে? না এক্সপার্ট থাকবে, কিছু এক্সপার্টস থাকবে। আমি জাস্ট এখানে উল্লেখ করে দিচ্ছি, কিছু এক্সপার্টস থাকবে, কিছু স্পেশালিস্ট থাকবে, কিছু প্র্যাকটিশনার্স থাকবে। কে কে থাকলো? কিছু এক্সপার্টস থাকলো, স্পেশালিস্ট থাকলো, প্র্যাকটিশনার্স থাকলো। কোথা থেকে থাকবে? না রেসপেক্টেড ডোমেন, যে বিষয়ে কমিটি গঠন করা হয়েছে সেই বিষয়ের ওপর থেকে কিছু এক্সপার্ট, স্পেশালিস্ট এবং প্র্যাকটিশনার্স থাকবে। এদেরকে কারা রিক্রুট করবে? অবশ্যই এদেরকে নমিনেট করবে পিএম বা প্রাইম মিনিস্টার, এদেরকে মনোনীত করবে। কি হবে না কিছু এক্সপার্ট, স্পেশালিস্ট এবং প্র্যাকটিশনার থাকবে ফ্রম রেসপেক্টিভ ডোমেন, যে ডোমেনের ওপর কমিটি গঠন করা হয়েছে সেখানে, যদি ইকোনমিক কোনো ব্যাপারে হয় ইকোনমিক, যে ডোমেনের ওপর সেখানে, এবং তাদের অবশ্যই নমিনেট করবে প্রাইম মিনিস্টার। এছাড়া একটা ফুল টাইম অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক থাকবে। কি হবে? একটা ফুল টাইম
অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক থাকবে, যে ফ্রেমওয়ার্কে অবশ্যই চেয়ারপারসন হবে। আমি বারবার বলেছি, যেখানেই চেয়ারপারসন দেখবে এখানে পিএম বসিয়ে দেবে, চেয়ারপারসন থাকবে অবশ্যই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এছাড়া কারা থাকবে? প্রাইম মিনিস্টার ছাড়া এই যে অর্গানাইজেশনাল একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, অর্গানাইজেশনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে, এখানে আর কারা কারা থাকবে? ইনি ছাড়া যারা থাকবেন, 1 নম্বর থাকবে ভাইস চেয়ারম্যান। কে থাকবে? ভাইস চেয়ারপারসন থাকবেন, ভাইস চেয়ারপারসন। এছাড়া থাকবেন 2জন মেম্বার থাকবেন, 2জন ফুল টাইম মেম্বার থাকবেন, 2 ফুল টাইম মেম্বার্স। আর কে থাকবে? কিছু পার্ট টাইম মেম্বার্স থাকবেন। কারা থাকবেন? পার্ট টাইম মেম্বার্স। এইবার তোমাদের স্বভাবতই প্রশ্ন হবে, এই পার্ট টাইম মেম্বার্স হিসেবে কারা কারা থাকবে বা কতজন থাকবে? এখানে দেখো, পার্ট টাইম মেম্বার্স হিসেবে ম্যাক্সিমাম থাকতে পারবে 2 মেম্বার্স। এবার প্রশ্ন হচ্ছে এখানে কারা কারা থাকবে? এই যে ম্যাক্সিমাম 2 মেম্বার্স থাকবে, এরা থাকবে ফ্রম লিডিং ইউনিভার্সিটিজ অর রিসার্চ ইনস্টিটিউশনস। এরা থাকবে ইদার ফ্রম লিডিং ইউনিভার্সিটিজ অর ফ্রম রিসার্চ ইনস্টিটিউশনস। কি হিসেবে থাকবে? না অ্যাজ এক্স অফিসিও ক্যাপাসিটি বা ইন অ্যান এক্স অফিসিও ক্যাপাসিটি। তাহলে কি থাকলো? ম্যাক্সিমাম 2 মেম্বার্স ইন অ্যান এক্স অফিসিও ক্যাপাসিটি ফ্রম হোয়ার? ফ্রম লিডিং ইউনিভার্সিটিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনস। এছাড়াও পার্ট টাইম মেম্বার্সরা থাকবে হচ্ছে রোটেশনাল বেসিসে, মানে সব সময়ের জন্য নয়, এরা থাকবে অবশ্যই রোটেশনাল বেসিসে। কে থাকবে? অন রোটেশনাল বেসিস। এছাড়া কারা থাকবে? এছাড়া থাকবে এক্স অফিসিও মেম্বার্সরা। কারা থাকবে? এক্স অফিসিও মেম্বার্স। এবার স্বভাবতই প্রশ্ন আসে, এই এক্স অফিসিও মেম্বার কতজন থাকবে? না ম্যাক্সিমাম থাকতে পারবে 4 জন, ম্যাক্সিমাম 4 মেম্বার্স। কোথা থেকে থাকবে? না ফ্রম ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স। কোথা থেকে থাকবে? না ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার থেকে। তার মানে মন্ত্রিসভা থেকে 4 জন থাকবে অ্যাজ এক্স অফিসিও মেম্বার। এদের কারা নমিনেট করবে? এদের নমিনেট করবে প্রাইম মিনিস্টার। এখানে সবাইকেই নমিনেট করছে প্রাইম মিনিস্টার, তাহলে এখানে নমিনেট করছে কে? নমিনেট করবে প্রাইম মিনিস্টার। এইবার দেখো, এছাড়াও থাকবে চিফ এক্সিকিউটিভ অফিসার, একজন থাকবেন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার। এইবার একে কে অ্যাপয়েন্ট করবে? না চিফ এক্সিকিউটিভ অফিসারকে অ্যাপয়েন্ট করবে পিএম বা প্রাইম মিনিস্টার। তাহলে একেও প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট করছে, তাহলে সবগুলো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এখানে প্রধানমন্ত্রীর দ্বারা। তাহলে প্রধানমন্ত্রীকে এখানে ঢেলে ক্ষমতা দেওয়া হয়েছে, নীতি আয়োগে ঢেলে ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। তিনি কি করছেন? একদিকে যেমন সমস্ত বিষয়টা চেয়ারম্যান বা চেয়ারপারসন হয়ে আছেন, তেমনি তিনি রিক্রুট করছেন ফুল টাইম মেম্বার্সদের, পার্ট টাইম মেম্বার্সদের, এক্স অফিসিও মেম্বার্সদের, আবার সিইওকেও তিনি রিক্রুট করছেন। এইবার এই যে ব্যাপারটা সিইও, এই পদটা কাকে অ্যাপয়েন্ট করা হতে পারে? এইটা কিন্তু একটা ফিক্সড টেনচারের জন্য অ্যাপয়েন্ট করা হবে ইন দ্য র্যাঙ্ক অফ সেক্রেটারি, অর্থাৎ একটা সেক্রেটারি র্যাঙ্কে অ্যাপয়েন্ট করা হবে। তাহলে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ইন দ্য র্যাঙ্ক অফ সেক্রেটারি। তাহলে খুব ভালো করে মাথায় রাখবে। এছাড়া থাকবে একজন সেক্রেটারিয়েট থাকতে পারে, একজন সেক্রেটারিয়েট থাকতে পারে অ্যাজ ডিমড নেসেসারি। তাহলে SECRETARIAT সেক্রেটারিয়েট একজন থাকবে অ্যাজ ডিমড নেসেসারি। আমি আবার একবার বলে দিচ্ছি কে কে থাকছে। তাহলে এক্সপার্ট স্পেশালিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার্স থাকছে, যাদেরকে রিক্রুট করবে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার রিক্রুট করবে।
তারা কোথা থেকে থাকবে না, যে ডোমেনের ওপর কমিটি গঠন করা হচ্ছে সেই ডোমেন থেকে। এছাড়া ফুল টাইম একটা অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে, যার চেয়ারপারসন হবে অবশ্যই প্রধানমন্ত্রী। এছাড়া ভাইস চেয়ারপারসন থাকবেন একজন, দুজন ফুল টাইম মেম্বার্স থাকবেন, পার্ট টাইম মেম্বার্স থাকবে ম্যাক্সিমাম দুজন থাকবে ইন অ্যান এক্স অফিসিও ক্যাপাসিটি। তারা রোটেশনাল বেসিসে থাকবে, তাদেরকে রিক্রুট করবে অবশ্যই প্রধানমন্ত্রী। এছাড়া থাকবে এক্স অফিসিও মেম্বার্স। এই এক্স অফিসিও মেম্বার কতজন থাকবে? 4 জন থাকবে। কোথা থেকে থাকবে না, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে তারা থাকবেন, এবং ম্যাক্সিমাম এই 4 জন মেম্বারকেই রিক্রুট করতে পারবে প্রধানমন্ত্রী। এছাড়া থাকবেন একজন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার, তাকেও রিক্রুট করবেন প্রধানমন্ত্রী। তিনি হবেন ইন দ্য র্যাঙ্ক অফ সেক্রেটারি, তাহলে সেক্রেটারি র্যাঙ্কের একজন। এছাড়া সেক্রেটারিয়েট অ্যাজ ডিমড নেসেসারি। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, প্রথমেই আমরা বলেছি যে নীতি আয়োগটা তৈরি করা হয়েছে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে। তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে, যদি না পার্থক্য থাকে তাহলে একটাকে রিপ্লেস করে আরেকটা তৈরি করার মানে কি? তাহলে এই পার্থক্যটাই আমরা এখন জানবো। তাহলে আমরা এখন জানবো ডিফারেন্স বিটুইন নীতি আয়োগ অ্যান্ড প্ল্যানিং কমিশন। তাহলে প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের মধ্যে কী কী পার্থক্য সেইটা আমরা এখন জানবো। প্রথম এবং প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে ফিনান্সিয়াল ক্লাউড। একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখো, আমি জাস্ট তোমাদের অনেকের বাংলায় বুঝতে অসুবিধা হয়, তাই আমি ইংরেজি বাংলা দুটো ভাষাতেই বলে দিচ্ছি। দ্যাট ইজ, নীতি আয়োগ ইজ টু বি অ্যান অ্যাডভাইজারি বডি or a think tank. The powers to allocate funds might be vested in the finance ministry, whereas planning commission enjoyed the powers to allocate funds to ministries and state governments. তার মানেটা কি হলো না, দেখো এই যে নীতি আয়োগ, এইটার কিন্তু একটা হচ্ছে আসলে থিঙ্ক ট্যাঙ্ক বা অ্যাডভাইজারি বডি, যারা কেবলমাত্র অ্যাডভাইস দেবে। আসলে ফান্ডটা অ্যালোকেট করবে কারা, বা টাকা পয়সা অ্যালোকেট করবে কারা, না ফিনান্স মিনিস্ট্রি, অর্থ মন্ত্রক, তারা হচ্ছে ফান্ড অ্যালোকেট করবে বা ফান্ড দেবে। সেক্ষেত্রে প্ল্যানিং কমিশন যেটা ছিল সেটা হচ্ছে নিজেরাই স্বাধীনতা ভোগ করত ফান্ড অ্যালট করার ক্ষেত্রে, তারা ফান্ড অ্যালট করতে পারতো। এক্ষেত্রে কি হলো, নীতি আয়োগ তৈরি করার মাধ্যমে সরকার আসলে বিষয়টা নিজেদের হাতে নিয়ে নিল। একটা স্বশাসিত সংস্থার হাতে ছিল, তারা কি করতো, তারা যেটা ঠিক মনে করতো তাকে দিত। বিরোধী দলের কোনো রাজ্যে যদি সরকার থাকতো তার জন্যও টাকা অ্যালট করতো। কিন্তু এখানে সরকার ফাঁদটা পেতে দিল এভাবে, কেন্দ্র সরকার ফাঁদটা এভাবে পেতে দিল যে নীতি আয়োগ কেবলমাত্র অ্যাডভাইস দেবে, আমি তার কথা শুনতেও পারি নাও শুনতে পারি, প্রধানমন্ত্রী সব ক্ষমতা ভোগ করছে নীতি আয়োগের। অতএব কোনোদিন তোর কেন্দ্র সরকারের বিরোধী ক্ষমতা সে কিছু দেবে না, বিরোধী মতামত সে দেবে না। অতএব আমার যেগুলো পছন্দের সরকার চলছে যে রাজ্যে, সেগুলোর জন্য ফান্ড বেশি করে অ্যালট করব। যে রাজ্যে আমার পছন্দের সরকার চলছে না বা আমার ভোট কম, সেখানের জন্য আমি কম অ্যালট করব। বিষয়টা এরকম একটা গল্পে দাঁড়িয়ে গেল যে ওয়েস্ট বেঙ্গলে তো আমার ভোট নেই, আমি তাহলে এখানে কম দেবো। গুজরাটে আমার ভোট আছে অনেক, উত্তরপ্রদেশে আমার অনেক ভোট আছে, তাহলে ওখানের জন্য বেশি বেশি টাকা দেবো। গল্পটা এরকম হয়ে গেল। আসলে নিজেদের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য নীতি আয়োগ, এটা বলতে বাধ্য হচ্ছি। এরপর হচ্ছে বিষয়টা হচ্ছে ফুল টাইম মেম্বার্স। এরপরে পার্থক্যের জায়গা হচ্ছে ফুল টাইম মেম্বার্স। বিষয়টা দেখো, ইন নীতি আয়োগ দ্য নাম্বার অফ ফুল টাইম মেম্বার্স কুড বি ফিউয়ার দ্যান প্ল্যানিং কমিশন। এটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ যে যেখানে বা আমাদের কিছু বলার নেই, কারণ মেম্বারের সংখ্যা কম বেশি হতেই পারে। বলারটা যে জায়গাটা সেটা হচ্ছে, আমার বাড়ির লোককে আমি বেশি করে মাংস দেবো আর পাশের বাড়ির লোককে কম করে দেবো। ফিনান্সিয়াল ক্লাউড বিষয়টা এরকম যে আমার পছন্দের জায়গা, আমি শুভাশিস, আমার ভাই হচ্ছে আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে না, তাহলে মাংসটা আমি বেশি করে খেয়ে নেবো। আমি যে বাটিটাতে নেব সেটা একটু বড় বাটি নেব, আর যখন ভাইকে দেবো তখন একটু ছোটো বাটিতে দিয়ে দেবো, এইরকম বিষয়টা আর কি। এরপর হচ্ছে স্টেটস রোল। এইখানে একটা হিউজ ডিফারেন্স আছে যে রাজ্যগুলোর ভূমিকা কী বা ইউনিয়ন টেরিটরিজগুলোর ভূমিকা কী। তাহলে আরেকটা পার্থক্যের জায়গা হচ্ছে স্টেটস রোল।
এই রাজ্যগুলোর ভূমিকা নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশনের ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। কেন না, ইন নীতি আয়োগ স্টেট গভর্নমেন্টস আর এক্সপেক্টেড টু প্লে এ মোর সিগনিফিক্যান্ট রোল দ্যান দে ডিড ইন দ্য প্ল্যানিং কমিশন। অর্থাৎ কি হচ্ছে, নীতি আয়োগে রাজ্যগুলোকে বেশি করে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। এটা জাস্ট একটা আইওয়াজ ছাড়া কিছু নয়, কারণ যাই বলো সেটাকে পাস করানোর জন্য প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইন প্ল্যানিং কমিশন স্টেটস রোল ওয়াজ লিমিটেড limited to the National Development Council and annual interaction during plan meetings. সারা বছরে যখন প্ল্যান মিটিং হতো তখন কিংবা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে তারা বলতে পারতো, এই ক্ষমতাটা তাদের ছিল। এখন এইটা বাড়ানো হয়েছে যে রাজ্য সরকারগুলো নীতি আয়োগে কথা বলতে পারে যে আমাদের এই দাবি আছে, তুমি মেটাবে মেটাও, না মেটাবে না মেটাও, কিন্তু আমাদের এই দাবি আছে, আমাদের এইটা চাই ওটা চাই, এই কথাগুলো মোটামুটি বলতে পারে। এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে মেম্বার সেক্রেটারি। কি মেম্বার সেক্রেটারি? মেম্বার সেক্রেটারি আর একটা ডিফারেন্সের জায়গা। কেন না, ইন নীতি আয়োগ মেম্বার সেক্রেটারি কে আমরা সিইও বলতে পারি। অ্যান্ড কে অ্যাপয়েন্ট করে? এনাকে অ্যাপয়েন্ট করে পিএম বা প্রধানমন্ত্রী। তাহলে কি হলো, নীতি আয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, নীতি আয়োগ এর ক্ষেত্রে মেম্বার সেক্রেটারি হচ্ছে সিইও রিক্রুটেড বাই পিএম, এনাকে রিক্রুট করে প্রধানমন্ত্রী। অন্যদিকে প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে কি হতো, সেক্রেটারিজ অর মেম্বার সেক্রেটারিজ ওয়ার অ্যাপয়েন্টেড থ্রু দ্য ইউজুয়াল প্রসেস। যেরকম প্রসেসে এমনি অন্যগুলোতে রিক্রুট হয়, ইউপিএসসি চেয়ার, এমনি নর্মাল যেগুলো সেক্রেটারি যেভাবে রিক্রুট হয়, সেই সেক্রেটারি রিক্রুটমেন্টের মতো করেই রিক্রুট হতো। বিভিন্ন দপ্তরে যেরকম সেক্রেটারি রিক্রুট হয়, আইএএসরা রিক্রুট হয়, কোথাও আবার এখন ওয়েস্ট বেঙ্গলের একটা ট্রেন্ড হয়েছে আইপিএসদের রিক্রুট করার, সেই আইএএসরা রিক্রুট হতো। কিন্তু এখানে নীতি আয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যাকে যোগ্য বলে মনে করবে তাকে বসাতে পারে, সেটা তুমিও হতে পারো বা অন্য কেউ হতে পারে, তবে রেসপেক্টিভ ফিল্ডের লোককেই রাখা হয় মোটামুটিভাবে। এরপর হচ্ছে পার্ট টাইম মেম্বার্স। দেখো, আমি জাস্ট একটু আগে নীতি আয়োগ পড়ানোর সময় বলেছিলাম যে পার্ট টাইম মেম্বার্স এখানে কিছু রাখা হয়। এবারে কখন রাখা হয় না, ডিপেন্ডিং অন দ্য নিড ফ্রম টাইম টু টাইম, সময় অনুযায়ী যখন যেরকম নিড হয় সেই অনুযায়ী পার্ট টাইম মেম্বার্স রাখা হয়। তাদের রিক্রুট করেন অবশ্যই প্রধানমন্ত্রী ছাড়া কেউ করেন না এখানে। আর প্ল্যানিং কমিশনে কোনো পার্ট টাইম মেম্বারের প্রভিশন ছিল না, যে যাকে যখন খুশি ঢুকিয়ে দিলাম, আমার মনে হলো একে নিয়ে নিলাম ওকে নিয়ে নিলাম, এরকম ছিল না। তাহলে কি হলো, নীতি আয়োগের ক্ষেত্রে পার্ট টাইম মেম্বার থাকছে, আর প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে পার্ট টাইম মেম্বার ছিল না। এরপর হচ্ছে কনস্টিটিউশন। বিষয়টা কি, নীতি আয়োগস গভর্নিং কাউন্সিল হ্যাজ চিফ মিনিস্টার্স অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স। কি হচ্ছে, নীতি আয়োগের যে গভর্নিং কাউন্সিল আমি বলেছি, প্রধানমন্ত্রী ছাড়া তার পরের জায়গাটাতেই থাকছে প্রত্যেকটা রাজ্যের চিফ মিনিস্টার এবং লেফটেন্যান্ট গভর্নর অফ ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর লেফটেন্যান্ট গভর্নর। কিন্তু প্ল্যানিং কমিশন রিপোর্টেড দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল দ্যাট হ্যাড চিফ মিনিস্টার্স অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স। প্ল্যানিং কমিশনে যে রিপোর্ট করতো কাকে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে। এই ডেভেলপমেন্ট কাউন্সিলে চিফ মিনিস্টার এবং লেফটেন্যান্ট গভর্নরসরা থাকতো, নট ইন প্ল্যানিং কমিশন। তাহলে এটাই হচ্ছে এটার পার্থক্য। এইবার একটা অর্গানাইজেশন হিসেবে কিছু পার্থক্য আছে, আমি জাস্ট অর্গানাইজেশন বলে মার্ক করছি। এবার অর্গানাইজেশনে হিসেবে ইন নীতি আয়োগ নিউ পোস্ট অফ সিইওটা কি না, সেক্রেটারি র্যাঙ্কের একটা পোস্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ভাইস চেয়ারপারসন ইজ দেয়ার। তাহলে কি হলো, নীতি আয়োগের ক্ষেত্রে আমরা দেখলাম সিইও আর ভাইস চেয়ারপারসন, এই দুটো নতুন পোস্ট আমরা পেয়েছি। সিইও এবং ভাইস চেয়ারপারসন হিসেবে দুটো পোস্ট পেয়েছি। আর কি পেয়েছি, 5জন ফুল টাইম মেম্বার্স পেয়েছি, 5 ফুল টাইম মেম্বার্স। আর 2জন পার্ট টাইম মেম্বার পেয়েছি, 2 পার্ট টাইম মেম্বার্স। এছাড়া কি পেয়েছি
চারজন ক্যাবিনেট মিনিস্টার যারা এক্স অফিসিও হিসেবে কাজ করবে। কি কি পেলাম তাহলে? 4 ক্যাবিনেট মিনিস্টার্স অ্যাজ এক্স অফিসিও। ঠিক আছে, এক্স অফিসিও মেম্বার্স লিখে দিচ্ছি। কিন্তু প্ল্যানিং কমিশনে কারা ছিল? এই যে প্ল্যানিং কমিশন, এটা যদি পিসি হিসেবে আমরা ডিনোট করি, আমি জাস্ট এখানে একটু জায়গা কম আছে বলে ছোট ছোট করে লিখে দিচ্ছি। দেখো, প্ল্যানিং কমিশনে ছিল ডেপুটি চেয়ারপারসন। কে ছিল ডেপুটি চেয়ারপারসন? এবং ফুল টাইম মেম্বার্স। আর কারা ছিল না? ফুল টাইম মেম্বার্স, এফটিএম হিসেবে আমি মার্ক করে দিচ্ছি। তাহলে পার্থক্যটা বোঝো। নীতি আয়োগে হচ্ছে সিইও আছে নতুন করে, ভাইস চেয়ারপারসন আছে, 5 জন ফুল টাইম মেম্বার্স, 2 জন পার্ট টাইম মেম্বার্স, 4 জন ক্যাবিনেট মিনিস্টার্স অ্যাজ এক্স অফিসিও মেম্বার্স। অন্যদিকে প্ল্যানিং কমিশনে কে কে ছিল না? ডেপুটি চেয়ারপারসন এবং ফুল টাইম মেম্বার্সরা ছিল। এছাড়া যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে পার্টিসিপেশনের দিকেও কিছু পার্থক্য দেখা যায়। তো পার্টিসিপেশনে আসলে কি কি পার্থক্য আছে? আমি জাস্ট যদি পার্টিসিপেশন বলেই মার্ক করি, পার্টিসিপেশন বিষয়টা লক্ষ্য করো। নীতি আয়োগ উইল কনসাল্ট স্টেটস or union territories while making policies and deciding on funds allocation. I repeat, Niti Aayog will consult states while making policies এবং ইউনিয়ন টেরিটরিজগুলোর সঙ্গে এবং স্টেটগুলোর সঙ্গে আলোচনা করবে এবং ফান্ড অ্যালোকেশনটা ডিসাইড করবে। ফাইনাল পলিসি উড বি এ রেজাল্ট অফ দ্যাট। তাহলে কি হচ্ছে? নীতি আয়োগ এদের সঙ্গে আলোচনা করে তারপরে ফাইনাল পলিসি ঠিক করবে। হোয়াইল পলিসি ওয়াজ ফর্মড বাই দ্য প্ল্যানিং কমিশন অ্যান্ড স্টেটস ওয়ার দেন কনসাল্টেড অ্যাবাউট অ্যালোকেশন অফ ফান্ড। আগে কি ছিল? প্ল্যানিং কমিশনের সঙ্গে স্টেটদের কনসাল্ট হতো ঠিকই, সেটা কেবলমাত্র অ্যালোকেশন অফ ফান্ড নিয়ে, প্ল্যান নিয়ে নয়। বিষয়টা কিন্তু ভালো করে বুঝে নাও। অর্থাৎ আমাদের যে পলিটিক্যাল লিডাররা তারা মনে করেছে যে আমাদের আরও ক্ষমতার দরকার, আমরা যেরকম পারি তোমাকে নাচাবো, তোমার কি করার আছে করে নাও, তোমরা আমাকে নির্বাচিত করেছো, অতএব আমি সাপের 5 পা কেন 7 পাও দেখবো, তোমার কি করার আছে। অতএব আমরা নীতি আয়োগ করব, আমরা পরবর্তীতে আরও কিছু করব, তো করে আরও ক্ষমতা নিয়ে নেব এবং আমরা যা মনে করব স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, সেন্ট্রাল সব যে যা খুশি মনে করব নিজেদের মতো করে সাজিয়ে নেব। আমাদের ইচ্ছে হলে আমরা ভোট করাবো, আমাদের ইচ্ছে হলে আমরা আমফানের ক্ষতিপূরণ দেব, আমাদের ইচ্ছে হলে আমাদের আমফানের টাকা আমরা আমাদের নিজেদের বাড়ির লোকেদের নামে 5 বার করে নেব, তাতে তোমার কি করার আছে। কিন্তু প্ল্যানিং কমিশন থাকলে তো ওটা হতো না। এক্ষুনি যদি একজন এক্সিকিউটিভকে দিয়ে দেওয়া হয় এবং সেই এক্সিকিউটিভ যদি না মাথা বিকিয়ে দেয়, দুনিয়ায় 1001টা মানে আমার পশ্চিমবঙ্গে অন্তত 1001টা এক্সিকিউটিভ আছে যারা মাথা বিকিয়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে অনেকে আছে, আমি পার্সোনালি চিনি যাদের, যারা মাথাটা বিকিয়ে দেয়নি। তাহলে ওরকম এক্সিকিউটিভ যদি একটা প্ল্যানিং কমিশনে রাখা হয়, তারা কি করবে? খুব ভালো করে বোঝো। তারা তোমার কথা ভাববে, জনগণের কথা ভাববে। সেক্ষেত্রে জনগণের কথা ভাবতে গিয়ে তোমার কথা, আমার কথা, নতুন মানুষের কিভাবে উপকার হবে সেই সমস্ত কথা ভাবতে গিয়ে, একটা রাজ্যের সার্বিক উন্নয়নের কথা ভাবতে গিয়ে বা দেশের সার্বিক উন্নয়নের কথা ভাবতে গিয়ে অনেক সময় দেখা যায় সেটা আমাদের নেতাদের, নেত্রীদের, পলিটিক্যাল লিডার্সদের, মিনিস্টারদের এদের কিছু স্বার্থে ঘা লাগতো। কিন্তু আমরাই যদি ওটার সদস্য হয়ে যাই। একটা ছোট্ট গল্প বলি তোমাদের। একটা মানুষ আর একটা সিংহ হেঁটে যাচ্ছে পাশাপাশি। হঠাৎ দেখে মানুষটা সিংহকে দেখাচ্ছে, একটা সিংহের ঘাড় ধরে একটা মানুষ তাকে ঘুষি মারছে। দেখিয়ে মানুষটা সিংহকে বলছে, দেখলে সিংহ, তোমার কত ক্ষমতা হতে পারে, আমি দেখো ওখানে তোমার ঘাড় ধরে ঘুষি মারছে। তখন সিংহটা বলছে, দেখ ভাই, ছবিটা তুই এঁকেছিস, আমি যদি ছবি আঁকতে পারতাম তাহলে ছবিটা অন্যরকম হতো। আসলে ছবি আঁকার ক্ষমতাটা নিজের হাতে নেওয়ার জন্য এই ক্ষমতার পরিবর্তনগুলো করা হয়েছে। এরপর যে পার্থক্য সেটাকে আমরা অ্যালোকেশন হিসেবে মার্ক করব। কি করব? অ্যালোকেশন। কি না, নীতি আয়োগ হ্যাজ নো পাওয়ার টু অ্যালোকেট ফান্ড। আমি এতক্ষণ যেটা বলেছিলাম, নীতি আয়োগের কোনো ফান্ড অ্যালোকেট করার ক্ষমতা নেই। কে ক্ষমতা ভোগ করছে এই ক্ষমতাটা?
না ভোগ করছে ফিনান্স মিনিস্ট্রি। আমি ভোটে জিতেছি, আমি সব কিছু করবো, আমার ইচ্ছে হলে তোমার জামা প্যান্টও খুলে নেব আমি, এরকম বিষয়টা হয়ে গেছে। সেখানে প্ল্যানিং কমিশনের কি ছিল? প্ল্যানিং কমিশন হ্যাড দ্য পাওয়ার টু ডিসাইড অ্যালোকেশন অফ গভর্নমেন্ট ফান্ডস ফর ভেরিয়াস প্রোগ্রামস অ্যাট ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেলস। সেখানে প্ল্যানিং কমিশনের যদি মনে হতো যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এই জায়গার এই রাস্তাঘাটের উন্নয়নের জন্য এই ফান্ডটা বানানো দরকার, এই ফান্ডটা ছেড়ে দেওয়া দরকার, এই ফান্ডটা অ্যালোকেট করা দরকার, অ্যালোকেটের বাংলাটা আমি ঠিক বলতে পারছি না, মানে ফান্ডটা দেওয়া দরকার, তখন তারা ফান্ডটা ইস্যু করে দিত, সেই ফান্ডটা চলে আসতো। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে নিয়মকানুনগুলো রচনার সময় কী করলো, যে না পশ্চিমবঙ্গের লোক আমাকে ভোট দেয় না, আমি ওখানে সিট পাই না, আমার সিট ওখানে 11টা, আর বিরোধী দলগুলো আরও বেশি পায়, তাহলে ওখানের জন্য আমি অ্যালোকেটই করবো না। নীতি আয়োগ যত বলেছে তো কী হয়েছে, আসলে ক্ষমতাটা তো ভোগ করবে ফিনান্স মিনিস্ট্রি। বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। এইবার বিষয়টা তাহলে কী হলো না, নীতি আয়োগের কোনো পাওয়ার রইল না ফান্ড অ্যালোকেট করার ক্ষেত্রে, যেখানে প্ল্যানিং কমিশনের ফান্ড অ্যালোকেট করার একটা ক্ষমতা থাকতো। এইবার সর্বশেষ যে পার্থক্য এই দুটোর নেচার, তাহলে সর্বশেষ পার্থক্যটা কি, এই দুটোর নেচার বা প্রকৃতি। দেখো, নীতি আয়োগ ইজ এ থিঙ্ক ট্যাঙ্ক, আমি বারবার করে বলছি নীতি আয়োগ ইজ এ থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগ কি হচ্ছে, ইজ আ থিঙ্ক ট্যাঙ্ক and doesn't have the power to impose policies. ভালো করে বড় করে আমি লিখে দিচ্ছি, doesn't have the power to impose policies. Whereas planning commission imposed policies on states and tied allocation of funds with projects it approved. কি করতো, খুব ভালো করে বোঝো, প্ল্যানিং কমিশন যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করতো তার জন্য ফান্ডও সে অ্যাপ্রুভ করতো। নীতি আয়োগ কি হলো, নীতি আয়োগ হচ্ছে আসলে ধরো শুভাশিস কিংবা গোপা বলল যে স্যার আপনি একটু এই ক্লাসটা নেবেন, এইবার ক্লাসটা যদি আমার ইচ্ছা হয় তখন আমি নেব, আমি হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি, আমাকে বললো স্যার আপনি একটু এই ক্লাসটা নিলে আমাদের খুব ভালো হয়। অর্থাৎ নীতি আয়োগ সরকারকে এভাবে পরামর্শ দিতে পারে ফিনান্স মিনিস্ট্রিকে যে মাননীয় মহাশয়, আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের অমুক জায়গায় একটু অমুক করার জন্য এই প্রজেক্টগুলো করলে একটু ভালো হতো, আপনি যদি কাইন্ডলি ব্যাপারটা দেখেন এটা ভালো হয়। তখন ফিনান্স মিনিস্ট্রি বিচার করবে ওটা পশ্চিমবঙ্গ, গুজরাট নয়, উত্তরপ্রদেশ নয়, আচ্ছা তাহলে দেখছি কি করা যায়, বিষয়টা একটুখানি দেখছি। আগে প্ল্যানিং কমিশনের হাতে কী ছিল, ঠিক আছে পশ্চিমবঙ্গের জন্য এই প্রজেক্টটা করা দরকার আছে, ঠিক আছে এটা যখন অ্যাপ্রুভ করছো ফান্ড অ্যালট করে দাও, সেটা ফান্ড অ্যালট ওরা করে দিলে টাকা পয়সা দিতে বাধ্য থাকতো, বাট নীতি আয়োগের ক্ষেত্রে সেটা নয়। তো আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বলবো না, সর্বোপরি একটা কথাই বলবো, নীতি আয়োগ হচ্ছে কেবলমাত্র ভাবনার জায়গা, অর্থাৎ বিষয়গুলোকে ডাইভার্ট করে দিয়ে সবাইকে এক জায়গায় নিয়ে একটা খিচুড়ি প্রতিষ্ঠান, যেখানে সবাই মিলে বলবে আমার জন্য এটা চাই, আমার জন্য ওটা চাই, তোমার জন্য সেটা চাই বলে কয়েকটা প্ল্যান করবে, করে ফিনান্স মিনিস্ট্রির কাছে পাঠাবে, তারা সেটা অ্যাপ্রুভ করে জায়গাটা দেবে কি দেবে না ঠিক করবে, কেবলমাত্র সাজেশনগুলো দেবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেখানে প্ল্যানিং কমিশনের নিজস্ব ফান্ড অ্যাপ্রুভ করার ক্ষমতা ছিল। আশা করি আজকের পর নীতি আয়োগের বিষয়গুলো খুব ভালো করে বুঝে গেছো। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, যে কোন কোন আর্টিকেল অনুযায়ী কি কি কাজ হচ্ছে, কোথায় কি কাজ করতে পারে, কিংবা নীতি আয়োগের কাজ করার জায়গাটা কোনগুলো, যেখানে প্ল্যানিং কমিশনের কাজ করার জায়গাটা কোনগুলো ছিল। তো ভিডিওটা আজকে আর বড় করছি না, ভালো থেকো, সঙ্গে থেকো, আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আবারও বলছি প্লিজ সাজেস্ট করো। ভালো থেকো, ধন্যবাদ।